হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের অরিত্র স্যার। আজকে যে বিষয়টি নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, দ্যাট ইজ দ্য ইউনিট 4 অফ এনার্জি কনজারভেশন অ্যান্ড অডিট। এখানে আমরা মূলত যে বিষয় নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ দ্য এনার্জি কনজারভেশন থ্রু কো জেনারেশন অ্যান্ড ট্যারিফ। তো এই কো জেনারেশন বলতে কি বোঝায় এবং ট্যারিফকে চেঞ্জ করে বা ট্যারিফকে মডিফাইড করে কিভাবে আমরা কি করতে পারি, এনার্জি কনজারভেশন করতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়। তো এখানে আমরা যেগুলো নিয়ে মোটামুটি আলোচনা করব সেগুলো হচ্ছে কোজেনারেশন অ্যান্ড ট্যারিফ, টাইপ অফ কোজেনারেশন, সিলেকশন অ্যান্ড অ্যাডভান্টেজ, ট্যারিফ স্ট্রাকচার, লোড অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর। এই বিষয়গুলো নিয়ে আমরা মূলত আলোচনা করব। তো প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করব, কোজেনারেশন, হোয়াট ইজ দ্য কনসেপ্ট অ্যান্ড সিগনিফিকেন্স। অ্যাকচুয়ালি কোজেনারেশন বলতে আমরা বোঝাচ্ছি কম্বাইন্ড হিট অ্যান্ড পাওয়ার, দ্যাট ইজ দ্য সিএইচপি। এটা কি জিনিস? মানে it is the simultaneous production of electricity and useful thermal energy from a single fuel source achieving much higher overall efficiency than separate generation. আমি যদি একটা কম্বাইন্ড জেনারেশন করতে পারি ইলেকট্রিসিটি এবং সেখান থেকে যদি ইউজফুল থার্মাল এনার্জি একটা সিঙ্গেল ফুয়েল সোর্স থেকে, মানে ধরা যাক একটা থার্মাল পাওয়ার স্টেশন, সেখান থেকে আমরা কি কি পাচ্ছি, পাওয়ারও জেনারেশন করতে পারছি, আবার আমরা থ্রু ফ্লু গ্যাস আমরা হিটও জেনারেট করতে পারছি। তাহলে এখানে কি হবে, আমরা টোটাল যে জেনারেশন করছি বা টোটাল যে এফিসিয়েন্সি আমরা পাচ্ছি সেটা ওভারঅল যে সেপারেট জেনারেশন তার থেকে কিন্তু অনেকটা বেশি হবে। তা সেটাই আমরা দেখতে পাচ্ছি যে এর এফিসিয়েন্সি অনেকটা হায়ার এফিসিয়েন্সি 70 to 90%, আর এটা 35% বেশি ফর আ কনভেনশনাল পাওয়ার প্ল্যান্টস। আর কি, ফুয়েল কনজারভেশন, মানে আমি যে ফুয়েল ইউজ করছি, যদি আমরা ভেবে নিই থার্মাল পাওয়ার স্টেশন, আমরা এখানে ফুয়েল হিসেবে ইউজ করছি কি, কোলকে, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে এই প্রাইমারি এনার্জি কনজাম্পশনের জন্য যে সমস্ত যে, তো আমরা এখানে বেসিক্যালি এটাই দেখছি যে আমরা যে ফুয়েল হিসেবে ইউজ করছি কয়লাকে, যদি আমরা এই কয়লা পোড়ার জন্য বা কয়লা বার্ন হওয়ার জন্য বা তার ক্যালোরিফিক ভ্যালুর জন্য আমরা যে পরিমাণে হিট পাচ্ছি বা যে হিটটা প্রডিউসড হচ্ছে, দ্যাট ইজ দ্য ওয়েস্টেড হিট ইন ফর্ম অফ ফ্লু গ্যাস, সেটাকে যদি আমরা রিইউজ করতে পারি, এবং আমরা রিইউজ করছি ইকোনোমাইজার বা এয়ার প্রিহিটার বা সুপার হিটার, তাহলে এইগুলো কি করে, বেসিক্যালি ফ্লু গ্যাস থেকে হিটটাকে ইভাপোরেট করে এবং সেই হিটটা দিয়েই কি করে, বয়লারের এফিসিয়েন্সিকে ইনক্রিজ করে। তার মানে আমরা হিটকে লস করছি না। এর কি এনভায়রনমেন্টাল বেনিফিটস আছে, আমরা যত ফুয়েল ইগনিশন কম করব, যত কম কয়লা ইউজ করব, তত কি হবে, আমার CO2 এবং GHG মানে হচ্ছে গ্রিন হাউস গ্যাস তত কম এমিশন হবে এবং এর জন্য আমার ইকোনমিক্যালি আমরা বেনিফিটেড হব বা সেভিংসটাও আমাদের হবে। এবার যে আমরা যদি দেখি যে কি কি টাইপের কোজেনারেশন হয়, তাহলে একটা হচ্ছে টপিং সাইকেল, একটা হচ্ছে বটমিং সাইকেল। টপিং সাইকেল কি, ফার্স্ট ফুয়েল, দেন ইলেকট্রিসিটি, ঠিক আছে, তারপর ওয়েস্ট হিট ফর প্রসেস। তাহলে এই যে আমরা অ্যারো দিয়ে দেখছি, মানে প্রথমে আমরা ফুয়েল দিচ্ছি, তারপর ইলেকট্রিসিটি জেনারেট করছে এবং যে ওয়েস্ট হিট বা যে এক্সস্টটা পাচ্ছি বা যে ফ্লু গ্যাসটা পাচ্ছি সেটাকে আমরা আবার ইউজ করছি ফর আ প্রসেস। যেমন হচ্ছে fuel combusted to generate electricity in the primary output, waste and exhaust is recovered or for processing heating or cooling. মোস্ট কমন টাইপ ইন ইন্ডাস্ট্রি, যেমন হচ্ছে গ্যাস টারবাইনের ক্ষেত্রে যেটা দেখছি আমরা, স্টিম টারবাইনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, রেসিপ্রোকেটিং ইঞ্জিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। মানে কি, আমরা যে মানে ধরা যাক একটা বয়লারের মধ্যে স্টিম প্রডিউসড হচ্ছে, সেই স্টিম কি করছে, টারবাইনকে ঘোরাচ্ছে, টারবাইনকে ঘোরানোর পরে সেই স্টিমটার কিন্তু আর কোনো কাজ নেই, সেটাকে আমরা কি করছি, সেটাকে আমরা কনডেন্সড করে জলে পরিণত করছি, তাহলে এটা একটা কুলিং প্রসেস হচ্ছে। আর যদি হিটিং প্রসেস ধরে নিই, তাহলে কি, আমাদের বয়লারের ইগনিশনের জন্য বয়লার ফার্নেসে যে ফ্লু গ্যাস তৈরি হচ্ছে, সেই ফ্লু গ্যাস কি হচ্ছে, চিমনি দিয়ে বেরিয়ে যাচ্ছে এবং বেরোনোর সময় এই সুপার হিটার, ইকোনোমাইজার এবং এয়ার প্রিহিটারকে কি করছে, গরম করে দিয়ে যাচ্ছে এবং সেই হিটটাকে আমরা আবার রিইউজ করছি। রিইউজ করে আমরা বয়লারের এফিসিয়েন্সিকে ইনক্রিজ করছি। রিইউজ করে কি করছি আমরা, রিইউজ করে আমরা ফিড ওয়াটার হিটারের মাধ্যমে যে জলটা আসছে বয়লার ড্রামের মধ্যে, সেই জলটাকে আমি প্রিহিট করছি, বা যে অক্সিজেনটা দিচ্ছি আমরা বয়লারের মধ্যে, অক্সিজেনটা কি করছে, যেটা বয়লারের ইগনিশন
হতে সাহায্য করছে, সেই অক্সিজেনটাকে আমরা এয়ার প্রিহিটারের মাধ্যমে প্রিহিট করছি, এবং সুপার হিটারের মাধ্যমে আমরা কি করছি, যে স্টিমটা জেনারেটেড হচ্ছে বয়লারের মধ্যে সেটাকে আমরা স্যাচুরেটেড এবং সুপারহিটেড করছি। এবং বটমিং সাইকেলে আমরা কি দেখছি, ফার্স্ট ফুয়েল, দেন প্রসেস হিট ফার্স্ট অ্যান্ড ইলেকট্রিসিটি ফ্রম দ্য ওয়েস্ট। যেমন হচ্ছে কি এখানে ফুয়েলটা কি প্রাইমারিলি ফর ইন্ডাস্ট্রিয়াল প্রসেস হিট অ্যাপ্লিকেশন, waste exhaust is recovered to generate electricity as secondary output, less common used in industry and very high temperature, যেমন সিমেন্ট, গ্লাস, স্টিল ইন্ডাস্ট্রিতে এগুলো ইউজ করা হচ্ছে। ঠিক উল্টোটা আমরা করছি এখানে। কি কি রকমের এই কোজেনারেশনটা হয়, একটা হচ্ছে স্টিম টারবাইন কোজেনারেশন, গ্যাস টারবাইন কোজেনারেশন, আর একটা কি রেসিপ্রোকেটিং ইঞ্জিন কোজেনারেশন। স্টিম টারবাইন কোজেনারেশনে আমরা কি দেখছি, এটা একটা ওল্ডেস্ট মডেল যেটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করলাম, যেখানে কি হচ্ছে বয়লারের প্রডিউসড হাই প্রেসার স্টিম এবং যেটা টারবাইনকে ড্রাইভ করছে এবং সেখান থেকে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে, এবং এই এক্সস্ট অ্যান্ড এক্সট্রাকশন স্টিম ইউজড ফর দ্য প্রসেস হিটিং। এই যে স্টিমের এক্সস্টটাকে ইউজ করছি বা ফ্লু গ্যাসটাকে ইউজ করছি হিটিং প্রসেসের জন্য। গ্যাস টারবাইনে কি হচ্ছে, কম্বাসশন গ্যাস এক্সপ্যান্ডস থ্রু দ্য টারবাইন টু জেনারেট ইলেকট্রিসিটি, এবং এই যে কম্বাসশন হচ্ছে গ্যাস এবং যেটা টারবাইনকে ঘোরাচ্ছে, তারপর যে এক্সস্ট আমরা পাচ্ছি তার টেম্পারেচার কিন্তু প্রায় 400 থেকে 600 ডিগ্রি সেলসিয়াস, এবং সেটাকে আমরা ইউজ করছি কি এইচএসআরজি ফর স্টিম হিট। এটাকে বলা হচ্ছে কম্বাইন্ড সাইকেল। অনেক সময় কি করা হচ্ছে, আমরা গ্যাস টারবাইন এবং স্টিম টারবাইন দুটোকেই একসঙ্গে ইউজ করছি এফিসিয়েন্সিকে ইনক্রিজ করার জন্য। যেমন অয়েল রিফাইনারিতে এটা ইউজ করা হয়, পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। এবার আসছে রেসিপ্রোকেটিং ইঞ্জিন। এখানে কি হচ্ছে, ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন ড্রাইভস এ জেনারেটর অ্যান্ড ওয়েস্ট হিট ফ্রম দ্য এক্সস্ট অ্যান্ড কুলিং ওয়াটার ইজ রিকভার্ড। মানে একটা আইসি ইঞ্জিন যেটা জেনারেটরকে ড্রাইভ করছে, এবং ড্রাইভ করার পর যে আইসি ইঞ্জিনের যে ওয়েস্ট হিটটা এবং যেটা আমরা কুলিং ওয়াটারটা পাচ্ছি, সেইটা থেকে আমরা কি করছি, আবার আমরা এটাকে কোজেনারেশন করছি। ঠিক আছে, তো এটার যেটা সব থেকে বড় অ্যাডভান্টেজ কি, এই যে রেসিপ্রোকেটিং ইঞ্জিন কোজেনারেশন, এটা কিন্তু কুইকলি স্টার্ট করতে পারে, মানে এর স্ট্যান্ড বাই লসও কম এবং এটা ইজিলি স্টার্ট করতে পারে, বাট স্টিম টারবাইন গ্যাস টারবাইনের ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব নয়। এবারে কি কি ফ্যাক্টরস আছে গভর্নিং সিলেকশন ফর কোজেনারেশন, থার্মাল ইলেকট্রিক্যাল লোড, রেশিও অফ হিট টু পাওয়ার ডিমান্ড, মাস্ট ম্যাচ, স্কেল অ্যান্ড সাইট সিলেকশন, কোথায় করতে হবে, যেখানে অ্যাভেলেবল স্পেস আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, ঠিক আছে, এবং একটা অ্যাডিকুয়েট সাইজের প্রয়োজন এই প্ল্যানটা করার জন্য। এনভায়রনমেন্টাল রেগুলেশনের প্রয়োজন, কারণ কি এখানে নয়েজ হবে, লোকাল এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্সেস রিকোয়ারমেন্ট, কারণ এখানে কি নয়েজ হবে এবং পলিউশন হবে। এছাড়া কি টাইপ অ্যান্ড অ্যাভেলেবিলিটি অফ ফুয়েল, ঠিক আছে, মানে কোয়ালিটি অফ ন্যাচারাল গ্যাস কেমন হবে, কোল, বায়োমাস আর ডিজেল ইউজ করা হবে, কি ইউজ করা যাবে, তাহলে সেটা এমন কিছু ইউজ করতে হবে যেটা লোকালি অ্যাভেলেবেল হয়, যেন অনেক দূর থেকে ট্রান্সপোর্ট না করতে হয়। এটার যেমন কি এর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, মেনটেনেন্স কস্ট এগুলো কিন্তু বেশ হাই, ঠিক আছে। আর কি রিলায়েবিলিটি, এখানে কিন্তু কন্টিনিউয়াস অপারেশন প্রয়োজন, তাই জন্য মানে এটা তো কন্টিনিউয়াস একটা প্রসেস, একটা সাইকেলের মতো, মানে আমার ইলেকট্রিসিটি জেনারেট করবে, হিট তৈরি হবে, যে এক্সস্ট হিট, সেই হিটটাকে আমরা টারবাইন থেকে নেবো, নিয়ে প্রসেসের জন্য ইউজ করবো। তাহলে কিন্তু এটার যেটা প্রয়োজন, এটার একটা ব্যাকআপের প্রয়োজন এবং কন্টিনিউয়াস অপারেশনের প্রয়োজন, তাহলে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো এবার আসছি আমরা অ্যাডভান্টেজ অফ কোজেনারেশন। এর কি কি অ্যাডভান্টেজ আছে, হায়ার এফিসিয়েন্সি, রিডিউস এনার্জি কস্ট, এফিসিয়েন্সি খুব হাই, 70 to 90% এফিসিয়েন্সি দেখতে পাই আমরা। আচ্ছা, এর কস্ট কিন্তু এর ইনিশিয়াল কস্ট বেশি হলেও রানিং কস্ট কিন্তু কম, এমিশন রিডিউসড হবে, এনার্জি সিকিউরিটি, গ্রিড বেনিফিটস, কারণ আমরা মানে পিক ডিমান্ডকে কমাতে পারবো, কারণ আমরা জানি কি যে একটা ইলেকট্রিসিটি যেখানে জেনারেট করছি সেটাকে আমরা একটা গ্রিডের মধ্যে দিচ্ছি, তার মানে আমার কিন্তু কয়লার বা ফুয়েলের প্রয়োজন খুব সবসময় বেশি হবে না, কারণ আমার যদি পিক ডিমান্ড থাকে আমি গ্রিডের মাধ্যমে কিন্তু পাওয়ারকে নিতে পারবো অন্য কোনো পাওয়ার স্টেশন থেকে, এবং ওয়েস্ট হিটকে ইউটিলাইজ করতে পারবো, যেটা সব থেকে বড় অ্যাডভান্টেজ, যে এই ওয়েস্ট হিটকে কিন্তু আমি ইউটিলাইজ করতে পারবো এখানে, এবং যেটাই হচ্ছে আমার মেন টার্গেট এনার্জি কনজারভেশনে, যে দেয়ার ইজ নো সাচ ওয়েস্টেজ অর মিনিমাইজ দ্য ওয়েস্টেজ, মিনিমাইজ দ্য ওয়েস্টেজ অ্যান্ড ম্যাক্সিমাইজ দ্য এফিসিয়েন্সি, এটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। এবার আসছে কি ট্যারিফ, কি কি ট্যারিফ আমরা ইউজ করছি, স্পেশাল ট্যারিফ কি, কাস্টমাইজড rate negotiated for specific large consumer or industries with unique energy requirements,
ঠিক আছে। এছাড়া আমি ডিফারেন্সিয়েট করব কাকে, পিক আর অফ পিক ডে ট্যারিফকে। ম্যাক্সিমাম ডিমান্ড ট্যারিফ অ্যাকচুয়ালি কি, ট্যারিফটা কি, ট্যারিফ হচ্ছে দ্য রেট অ্যাট হুইচ দ্য ইলেকট্রিসিটি ইজ সাপ্লাইড টু কনজিউমার। ট্যারিফ বলতে যেটা আমরা মূলত বুঝতে পারছি যে যে রেটে আমরা কনজিউমারের কাছ থেকে ইলেকট্রিক বিলটা নেব, ঠিক আছে, বা ইলেকট্রিক সাপ্লাই করার জন্য কনজিউমারের কাছ থেকে যে আমরা রেটটা নেব। তো একটা ওয়েল ডিজাইন যদি ট্যারিফ হয়, ট্যারিফটা যদি খুব সহজলভ্য হয়, সহজে বোঝা যায়, ঠিক আছে, তাহলে এটা এনকারেজ করবে কি যে আমি বেশি পরিমাণে যাতে এনার্জিকে ইউজ করতে পারি এবং তার থেকে এনার্জি কনজারভেশন এবং লোড ম্যানেজমেন্টকেও আমরা এনকারেজ করতে পারবো। তাহলে কি স্পেশাল ট্যারিফ হবে কাদের জন্য, ঠিক আছে, লার্জ কনজিউমারদের জন্য। পিক অর অফ পিক ডে ট্যারিফ কাদের জন্য হবে, ঠিক আছে, যে ডিফারেন্সিয়েটেড রেটস বিটুইন পিক ডিমান্ড, মানে যখন পিক ডিমান্ড হবে তখন কিন্তু এক রকমের ট্যারিফ হবে, এবং যখন বেস ডিমান্ড হবে, বেস লোড কন্ডিশনে, তখন কিন্তু ট্যারিফটা আরেক রকম হবে। ম্যাক্সিমাম ডিমান্ডের উপর কি হবে, চার্জ আমরা একটা করব, যত বেশি ম্যাক্সিমাম ডিমান্ড হবে, মানে আমরা সবসময় চাইছি যে কনজিউমার যেন এনার্জিকে ওয়েস্ট না করে, অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল এনার্জি যেন মানে ঠিকভাবে এটাকে যেন আমরা কি করতে পারি, ইউজ করতে পারি, এবং ওয়েস্টেজ আর লসেসকে যাতে আমরা কমাতে পারি। তাই যত ম্যাক্সিমাম ডিমান্ডটাকে যত আমি রিডিউসড করতে পারবো ততই আমি এফিসিয়েন্সি বেশি পাবো। তাহলে ম্যাক্সিমাম ডিমান্ড যত বেশি হবে তাহলে কিন্তু তার উপর একটা বিল করা হবে। টাইম অফ ডে ট্যারিফ, ঠিক আছে, বিভিন্ন সময়, দিনের বিভিন্ন সময়, যে সময় পিক লোড বেশি আছে তার উপর ডিপেন্ড করে একটা ট্যারিফ হবে। যদি আমি বেশি পরিমাণে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর ইউজ করি, তাহলে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হলে কি হবে, এনার্জি লসেস বাড়বে, ঠিক আছে, তাহলে আমি চেষ্টা করব যে এই লো পাওয়ার ফ্যাক্টরটাকে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর করার, বা এমন ডিভাইস ইউজ করার যেগুলোর পাওয়ার ফ্যাক্টর লো না করে ইউনিটি করতে পারে, মানে রেজিস্টিভ লোড বেশি ইউজ করতে চাইবো আমরা, বা ইন্ডাকটিভ লোডকে আমরা কম ইউজ করব। তাহলে সেটা মানে কি, পাওয়ার ফ্যাক্টর যদি একের থেকে অনেকটা কম হয় বা অনেক লোয়ার পাওয়ার ফ্যাক্টর হয়, তার জন্য কিন্তু একটা পেনাল্টি হবে, ঠিক আছে। একই রকম লোড ফ্যাক্টরের উপর কি হবে, ইনসেনটিভস, মেনটেনিং হাই লোড ফ্যাক্টর, তার উপর কি হবে, একটা ইনসেনটিভ দেওয়া হবে। তার মানে এইভাবে আমরা কি করব, একটা ট্যারিফ এমন ডিজাইন করব যেটা এনার্জি কনজারভেশনের জন্য আমার উপযোগী হয়। এবারে এই অ্যাপ্লিকেশন অফ ট্যারিফ সিস্টেম টু রিডিউস দ্য এনার্জি বিল, একটাকে লোড শিডিউলিং করতে হবে, ঠিক আছে, কি সেটা, শিফট এনার্জি ইন্টেন্সিভ অপারেশন অফ পিক পিরিয়ড টু বেনিফিট ফ্রম লোয়ার টিওড অফ অফ পিক ট্যারিফ রেটস। ম্যাক্সিমাম ডিমান্ডকে কন্ট্রোল করতে হবে, যেটা আমি একটু আগেই বললাম যে যত আমরা ইউজ ডিমান্ড কন্ট্রোলার অ্যান্ড এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম টু প্রিভেন্ট দ্য ডিমান্ড ফ্রম এক্সিডিং কন্ট্রাক্টেড এমডি লিমিট, মানে আমি এমডি লিমিটটাকে সবসময় কম রাখতে চাইবো ম্যাক্সিমাম ডিমান্ডকে। কোজেনারেশনকে ইন্টিগ্রেট করতে হবে, আমরা কি করব, ক্যাপাসিটিভ কোজেনারেশন করব টু রিডিউস দ্য গ্রিড কনজাম্পশন। আমরা কম্বাইন্ড জেনারেশন যত বেশি করব তত গ্রিড থেকে আমাকে পাওয়ার কম নিতে হবে, তাহলে যত কি হবে ম্যাক্সিমাম ডিমান্ডের জন্য যে আমার ডিমান্ড চার্জটা সেটা কি হবে, আমার রিডিউসড হবে এবং এফিসিয়েন্সি বাড়বে। পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করতে হবে, মানে কি ক্যাপাসিটর ব্যাংক ইউজ করতে হবে, ঠিক আছে, রিঅ্যাক্টর জায়গায় আমার ইউজ করতে হবে কি, মানে রিঅ্যাক্টিভ পাওয়ার কম্পেনসেশন করতে হবে। রিঅ্যাক্টিভ পাওয়ার কম্পেনসেশন মানে কি, পাওয়ার ফ্যাক্টর কন্ট্রোলার ইউজ করতে হবে, ওভার এক্সাইটেড সিঙ্ক্রোনাস মোটর ইউজ করতে হবে, এটা করে আমরা পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করব। লোড ফ্যাক্টর ইমপ্রুভ করতে হবে, ডিস্ট্রিবিউট লোড মোর ইভেনলি ওভার 24 আওয়ার্স টু ইমপ্রুভ দ্য লোড ফ্যাক্টর অ্যান্ড অ্যাট্রাক্ট লোয়ার লোড ফ্যাক্টর ট্যারিফ রেটস। এনার্জিকে প্রপারলি অডিট করতে হবে, সব থেকে ইম্পর্টেন্ট, এবং মনিটরিং করতে হবে, মানে আমাকে লেস এনার্জি ওয়েস্ট আর লসেস করতে হবে যাতে আমার এফিশিয়েন্টলি আমি এনার্জিকে ইউজ করতে পারি। এবার যেটা আসছে কি, এই এনার্জি কনজারভেশনে লোড ফ্যাক্টর আর পাওয়ার ফ্যাক্টরটা কি। লোড ফ্যাক্টর মানে কি, অ্যাভারেজ লোড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। যত লোড ফ্যাক্টর বাড়বে বেটার ইউটিলাইজেশন, এই যে লোড ফ্যাক্টর, বেটার ইউটিলাইজেশন অফ ইনস্টল ক্যাপাসিটি, রিডিউসড কস্ট পার ইউনিট ইলেকট্রিসিটি জেনারেটেড। তাহলে যত বেশি আমার এই লোড ফ্যাক্টরটা বাড়া মানে কি, অ্যাভারেজ লোড বাড়া, ম্যাক্সিমাম ডিমান্ড কমা, তাহলে এটা হলে কি লোড ফ্যাক্টর বাড়বে, তখন কস্ট রিডিউস হবে, ঠিক আছে। স্প্রেড এনার্জি ইউজ ইনফর্মলি 24 আওয়ার্স, আমি কি করব, 24 আওয়ার্স সমান এনার্জি কনজিউম করার চেষ্টা করব যাতে পিক লোডটা আমার কম হয়। শিফট ফ্লেক্সিবল লোডস পাম্প কম্প্রেসর টু অফ পিক, অ্যাভয়েডস দ্য পেনাল্টি আন্ডার লোড ফ্যাক্টর ট্যারিফ, তাহলে আমি কি করতে পারবো, পেনাল্টিটাকেও কমাতে পারবো। এনার্জি স্টোরেজ ক্যান হেল্প
ফ্ল্যাটেন দ্য লোড প্রোফাইল। আমরা চেষ্টা করব যে এমনভাবে এনার্জিকে কনজিউম করতে যাতে আমরা লোড যে কার্ভ সেটাকে আমরা ফ্ল্যাট রাখতে পারি, মানে সেখানে যেন বেস লোড বেশি থাকে, পিক লোড আমার কম থাকে। পাওয়ার ফ্যাক্টর কি সবসময় আমরা কি চাইবো, যে এটা যেন সবসময় বেশি হয়, মানে লোয়ার পাওয়ার ফ্যাক্টর ইনক্রিজেস রিঅ্যাক্টিভ পাওয়ার ডিমান্ড অ্যান্ড লসেস। তাহলে এটা চেষ্টা করব আমরা 0.9 বা 0.8 এর উপরে রাখার। কিন্তু আমরা জানি যে আমাদের ম্যাক্সিমাম লোডই হচ্ছে ইন্ডাকটিভ, যেটা কি করে পাওয়ার ফ্যাক্টরকে রিডিউসড করে। তাহলে এই জন্য কজেস এটা কি হবে, ভোল্টেজ ড্রপ হবে, ওভারলোডিং হবে কেবল ট্রান্সফরমারে। হ্যাঁ, তার জন্য আমার ক্যাপাসিটর ব্যাংক, সিঙ্ক্রোনাস মোটরস ইউজ করতে হবে। এছাড়া হায়ার পাওয়ার ফ্যাক্টর রিডিউস দ্য কেভিএ ডিমান্ড, লোয়ার ম্যাক্সিমাম ডিমান্ড চার্জেস। তাহলে এক কথায় আমার পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করে কি করতে হবে, এনার্জি কনজারভেশন করতে হবে। সো দ্যাটস অল, দ্যাট ইজ দ্য কোজেনারেশন।